এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না, দেশীয় কোনো বিনিয়োগ সেখানে হবে না। একটা কথা জানি না রাখেন ইউনূস সাহেব, আমরা যদি লেখাপড়াও না জানি, অঙ্কও না জানি, কিন্তু কম দিলে কিন্তু টের পাই আমরা। যে হিসাব না জানলেও কম দিলে কিন্তু টের পাই যে কম দিছেন। সেই জন্য সাবধান হয়ে যান, এখনো সময় আছে। আর বিদেশি বিনিয়োগের কথা বলছেন, কোথায় বিনিয়োগ করে? বন্দরে বিনিয়োগ করে। কৌশলগত দিক থেকে বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ, নৌঘাটি আছে, বিমানবন্দর আছে, ইস্টার্ন রিফাইনারি আছে, এই সমস্ত স্থাপনাগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সেই জায়গায় সেখানে আমি বিদেশি কোম্পানিকে আনবো কিনা। ওনাদেরকে বলেন না ইউনূস সাহেবকে, এই যে এত যে ক্যারিশমা ওনার, বিদেশে নাকি খুব বন্ধু আছে, সবাই ওনাকে খুব প্রশংসা করে, একটা টাকা আনতে পারছে বিনিয়োগ। এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না, দেশীয় কোনো বিনিয়োগ সেখানে হবে না। IMF পর্যন্ত বলে দিচ্ছে যে নির্বাচিত সরকার আসার আগে আমি অর্থ ছাড় করবো না, যেটা লোন স্যাংশন হয়ে আছে IMF, সেই অর্থ কিন্তু কিস্তির টাকা সে দিচ্ছে না। তার মানে ওনার ক্যারিশমা কি বুঝেন এবার? IMF এর কাছ থেকে টাকা আনতে পারছে না। আর বিদেশি বিনিয়োগ ৬,৭০০ কোটি টাকা সেখানে বলছে যে বন্দরে কেন? পাটকল 25টা বন্ধ করে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওইটা চালু করার জন্য বিনিয়োগ আনেন না। দেখি কত ক্ষমতা আছে আপনার। 6টা চিনিকল বন্ধ করে গেছে শেখ হাসিনা, সেই চিনিকল চালু করার জন্য আপনি টাকা আনেন না। বিদেশি বিনিয়োগ আনতে পারবেন? আনতে পারবেন না। সেই জন্যই আমরা বলতে চাই, এই বিদেশি বিনিয়োগের মূলা ঝুলিয়ে আপনি এই কাজটা দেশের স্বার্থ সেটা জলাঞ্জলি দিবেন না। বলছে যে এটা অসম্ভব দ্রুত গতিতে এই কাজটা সম্পন্ন হয়েছে, তাদের সময় দেওয়া ছিল 60 দিন, সেই জায়গায় 13 দিনে সেটা সম্পন্ন করে ফেলছে। অন্য কাজ কিন্তু সেই দিনে পারে না, সম্পন্ন করতে পারে না। শর্ত কি? শর্ত প্রকাশ করা যাবে। দেখেন শেখ হাসিনা কথায় কথায় গালি দেই, আমরাও গালি দিই, সে স্বৈরাচারী শাসন, ফ্যাসিবাদী শাসন এখানে কায়েম করেছিল। কিন্তু শেখ হাসিনার প্রণীত আইন এটা যে কত মধুর এবং কত প্রিয়, এইটা ইউনূস সাহেবের কাছে এই চুক্তির বেলায়ও সেটা প্রমাণ দিয়েছে। তাহলে এই যে চুক্তি প্রকাশ করা যাবে না শর্ত কোন আইনে? যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে একটা আইন করেছে শেখ হাসিনার সময়, সেই আইনের 34 নম্বর ধারা, সেই ধারায় সেখানে উল্লেখ আছে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করলে সেই চুক্তির আগে সেগুলো শর্তগুলো প্রকাশ করা যাবে না। সেই চুক্তির বলে তিনি এখন এই আশিক চৌধুরী সাহেব উনি আসছেন সিঙ্গাপুর থেকে উড়ে বাংলাদেশ পরিচালনা করার জন্য, সেখানে এসে বলছেন যে না, এটা গোপনীয়তা রক্ষা করতে হবে, প্রকাশ করতে হবে। এত মায়া কেন? শেখ হাসিনাকে এত গালিগালাজ করছেন, শেখ হাসিনার করা আইনকে কেন বাতিল করেন না? সেই আইন বাতিল করতে কে বাধা দিছে আপনাকে? এবং সেই আইনের বলে আজকে আপনি বিদেশি কোম্পানির কাছে দেশের যে সম্পদ সেগুলো তুলে দিতেছেন, বন্দর তুলে দিতেছেন, এবং সেই শর্ত সেগুলো গোপন রাখবেন। আমরা যতটুকু গণমাধ্যমের বন্ধুদের কাছে এবং অন্যান্য সূত্রে জানতে পারছি যে চুক্তির শর্তের মধ্যে কি আছে, বলছে যে আরবিট্রারি ক্লজ নাই। এখানে এই যে কনসেশন যে চুক্তি, কে পেয়েছেন? ইউনূস সাহেব পেয়েছেন, আশিক চৌধুরী পেয়েছেন, লুৎফর সিদ্দিকী পেয়েছেন, না কারা পেয়েছেন এবং কোথায় জমা করছেন? এগুলো বাংলাদেশের মানুষের সামনে সেই যে হিসাব, সেই হিসাবটা এখানে দিতে হবে। এক আর তো বলছেন যে নিউমরিং কন্টেইনার টার্মিনাল, দেখে ইউনূস সরকার কিন্তু কোনো আইন মানে না, আইনের কোনো তোয়াক্কাই করে না। নিউমরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরগুলো এগুলো ইজারা দেওয়ার ব্যাপারে হাইকোর্টে একটা রিট চলতেছে। সেই রিট চলাকালীন সময়ে তার যে ইজারা চুক্তির যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো সে পরিচালনা করে। চিন্তা করে দেখেন, আইন আছে কোনো? আইনের কোনো তোয়াক্কা করে? বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এই আইনকে, আইন আদালত থেকে। কাজে তার কাছে এখানে গণতন্ত্র, গণতান্ত্রিক আইনের শাসন, দেশের স্বার্থ, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা তো কল্পনা করা যায় না, আশা করা যায় না। সেই জন্যই আমরা বলতেছি যে এখানে এই যে ডিপি ওয়ার্ল্ডের কথা বলতেছেন, সহজ কাজের দিকে মনোযোগ না দিয়ে নফল কাজের দিকে বেশি মনোযোগ দিচ্ছে এই সরকার। তার থেকে বিরত থাকার জন্য আমরা এখানে এই সরকারকে আহ্বান জানাই। আর আমরা বলছি যে আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ সহ আমরা এখানে রোড মার্চ করেছি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই বন্দর ইজারার প্রতিবাদে, এবং বিক্ষোভ হচ্ছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আগামীকাল বন্দরের প্রবেশ গেট সমূহ অবরোধ কর্মসূচি সেটা দিয়েছে। আমরা আমাদের দল এবং জোটের পক্ষ থেকে সেই কর্মসূচির প্রতি আমরা সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছি, এবং শুধু সমর্থক না, সক্রিয় অংশগ্রহণ করে সেই অবরোধ সফল করার জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছি। আজকের এই সমাবেশ থেকেও সেটা আমরা আহ্বান জানাবো। আমি বলতে বিদেশি বিনিয়োগ কথায় কথা, বিদেশি বিনিয়োগ মানে সবকিছু কি অর্থনৈতিক লাভালাভ দিয়ে বিবেচনা করা যায়?
আমি যদি প্রশ্ন করি আপনাদের কাউকে যে আপনাদের বাড়ির উঠানের মধ্য দিয়ে একটা রাস্তা দিতে হবে বা ট্রানজিট দিতে হবে বা ইয়ে করতে হবে, আপনাকে অনেক টাকা দেওয়া হবে, দিবেন আপনি? আপনার প্রাইভেসি নষ্ট করে, আপনার নিরাপত্তা সেগুলো নষ্ট করে, বিঘ্নিত করে, আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা বিঘ্নিত করে দেবেন? তার মানে সেই জন্য সবকিছু কিন্তু অর্থনৈতিক লাভালাভ দিয়ে বিবেচনা করা যায় না। আমাদের বন্দরটা কিন্তু সেই ধরনের একটা বিষয় যে এখানে একটা ভূরাজনৈতিক বিষয় আছে এবং কৌশলগত দিক থেকে এই বন্দরটা খুব গুরুত্বপূর্ণ। খালি কথায় কথা বলে যে বিদেশি অপারেটররা তো ভারতেও তো বিদেশি অপারেটর আছে, ভিয়েতনামে আছে, অন্যান্য দেশে আছে, তাইলে আমাদের দেশে বিদেশি অপারেটর দিতে কি অসুবিধা? এখন যখন উদাহরণ দেয় ভিয়েতনামে কয়টা বন্দর আছে আর কয়টা বিদেশি অপারেটর পরিচালনা করে? ভিয়েতনামে তো 236টা বন্দর আছে, তার মধ্যে 10-12টা বন্দর বিদেশি অপারেটররা দিছে। এইটার সাথে বাংলাদেশ চলে, বাংলাদেশের মাত্র 4টা বন্দর, তার মানে একটা এখনো পরিপূর্ণ চালু হয় নাই, মাতারবাড়িটা। তার মানে মংলা, পায়রা এবং চট্টগ্রাম, এই 3টা বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর প্রধান বন্দর। তাহলে সেইটা আমি বিদেশি অপারেটরদেরকে, বিদেশিদেরকে আমি ইজারা দিয়ে দিব। চিন্তা করে দেন কার সাথে কি কল্পনা করে, কোথায় আগরতলা, কোথায় চৌকিরতলা। এই ধরনের গাঁজাখুরি কথা বলার জন্য যারা ক্ষমতায় আসে তারা যে দেশপ্রেমিক না, দেশের স্বার্থ রক্ষা করতে পারে না, এটা স্পষ্ট। সেই জন্য বলছে, আবার বলছে যে বিদেশি বিনিয়োগ, কত টাকা বিনিয়োগ করবে? শুনলেন যে ওই লাউ দেওয়ার জন্য 6,700 কোটি টাকা। এটা বাংলাদেশের জন্য কোনো টাকা? 6,700 কোটি টাকা। এই যে এস আলম, সালমান রহমানরা, এই সমস্ত ব্যাংক, নজরুল ইসলামরা বাংলাদেশের ব্যাংক যে ফুটলা করে ফেলছে, লক্ষ লক্ষ কোটি টাকা সেখান থেকে নিয়ে গেছে, হাতিয়ে নিয়ে গেছে। সেখানে সেই ব্যাংকগুলো পুনর্গঠন করার জন্য, পরিচালনা করার জন্য এখানে 20,000 কোটি টাকা রাষ্ট্রের তহবিল থেকে বরাদ্দ করলো 10টা ব্যাংক, সেগুলোতে দেউলিয়া হয়ে যাওয়ার পথে। তাহলে এই ব্যাংকগুলো যারা ডাকাতি করলো সেই টাকা পুনরুদ্ধার না করে সেই ব্যাংক সচল করার জন্য আপনি 20,000 কোটি টাকা বরাদ্দ করতে পারেন, আর 6,000 কোটি টাকার জন্য আপনি বিদেশি কোম্পানিকে ডেকে আনতে হয়। বাংলাদেশের মানুষকে কি, আমাদেরকে কি খুব বোকা ভাবে নাকি যে আমরা কিছু বুঝি না?